ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে 2 দিনের সফরে ঢাকায় এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শুরুতেই গতকাল শনিবার বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন দলগুলোর নেতারা। এর একদিন পর আজ রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা ও একটি কর্মসূচিতে সই হয়েছে। তবে এখনও রয়ে গেছে 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা সহ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত 3টি প্রধান বিষয়। জানা গেছে পাকিস্তানের কাছে স্বাধীনতার আগের পাওনা $4.5 বিলিয়ন। স্বাধীনতার 54 বছর পর সুদসহ এখন বাংলাদেশি মুদ্রায় সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে 11.5 লাখ কোটি টাকার বেশি। আজকের দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকরা এসব বিষয়ে জানতে চাইলে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, অমীমাংসিত এসব বিষয়ের সমাধান 2বার হয়ে গেছে। এর আগে গত এপ্রিলে ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেছিলেন তারা এসব বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাবেন। আর এখন বলছেন সমাধান হয়ে গেছে। পাক পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পাশাপাশি স্বাক্ষরিত চুক্তিগুলোকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো? পাকিস্তান কি আসলেই মন থেকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইছে নাকি না? এই আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এবং আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে একটা দীর্ঘ আলোচনা আছে, নানান সমালোচনাও আছে। পাকিস্তানের আসলে এই যে সফর আমরা দেখছি, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তিনি শুরুতেই 3টা বড় রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন এবং আরও বেশ কিছু কার্যক্রম আছে। তার সবকিছু মিলে একটু জানতে চাই, এই যে আসলে সফর, সেটি নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক সেটি কতখানি উন্নতি হবে বলে মনে করছেন আপনি? বাংলাদেশের জন্য এটি কতখানি গুরুত্ব বহন করছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সহ আলোচক যারা আছেন, যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে প্রশ্নটি করেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার একটি বক্তব্যের মধ্য দিয়ে আমি নিন্দা জানাতে চাই এবং ক্ষোভ প্রকাশ করছি। উনি বলেছেন যে সম্পর্ক নতুনভাবে গড়বার ক্ষেত্রে বাংলাদেশকে তার দিল পরিষ্কার করে এগিয়ে আসতে হবে। এটি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বাঙালির যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অন্যায্য একটা যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মানুষকে হত্যা করেছিল, আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ সেটিকে আর উস্কে দিয়েছে। আমরা নিশ্চয়ই চাইব যে আজকে গ্লোবাল ভিলেজে যারা আমরা বাস করি, প্রত্যেকটি দেশের সাথে ন্যায্যতার সাথে এবং সম্মানের সাথে তার সম্পর্ক উন্নয়নের বিষয়ে সকলেই আমরা একমত হব। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করবার বা সম্পর্ক তৈরি হওয়া এটি অন্যায় কোনো কিছু আমি দেখছি না। কিন্তু যেসব অমীমাংসিত বিষয়গুলো থেকে গেল, সেই প্রশ্নে আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলো দিলেন, 2000 সাল এবং 2বার নাকি তারা বাংলাদেশের কাছে এই বিষয়টা অবস্থান পরিষ্কার করেছে, অথচ আপনি বললেন যে তাদের প্রতিনিধিরা 6 মাস আগে বলে চালিয়ে যাওয়ার কথা বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে তাদের অবস্থানটা অস্পষ্ট এবং যে তারা এই বিষয়ে যে এখনও পরিষ্কার কোনো অবস্থান নিতে পারে নাই এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে সম্পর্ক উন্নয়নের যে প্রধান শর্ত, যে বাংলাদেশের মানুষের উপরে, এই অঞ্চলের মানুষের উপরে যে অন্যায় তারা করেছে, যে অবিচার তারা করেছে। আপনি দেখুন, মহান মুক্তিযুদ্ধের যদি আমরা প্রেক্ষিতটা দেখি, যে প্রধানত ছিল আমাদের বৈষম্য এবং দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের উপর অসম্মান করা, অমর্যাদা করা। বাঙালি জনগোষ্ঠীকে তারা মানুষ হিসাবে যে মর্যাদার জায়গা থাকবার কথা সেটি দেয় নাই। আমাদের সম্পদের 70% ব্যবহার হতো পাকিস্তানের জন্য, আমাদের জন্য 30% সম্পদ ব্যবহার হতো। সেই পাকিস্তানের বিরুদ্ধে যে অন্যায্য যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দিল, আমাদের মানুষকে হত্যা করলো, এর মধ্য দিয়ে যেই অবস্থাটা তৈরি হলো, তার জায়গায় দাঁড়িয়ে তারা এখানকার মানুষের হৃদয়কে জয় করবার জন্য
যেই পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল এখন পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু শহীদুদ্দিন সেটি মাহমুদ করে। স্বপন, আপনি ওনার বক্তব্যের যে কথা বলছেন, আজকে যখন আসলে নিশ্চয়ই আপনিও দেখেছেন, যখন তিনি সংবাদ সম্মেলন করছিলেন, সাংবাদিকরা নানাভাবে প্রশ্ন করছিলেন, সে একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে আমি মনে করি পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কোনো কিছু একবার সমাধান হলে সেটা হয়ে গেছে। সেই সমাধানটা কি আসলে হয়েছে? সমাধান তো হয়নি, সমাধান হয়ে গেছে। দুই ভাই বলতে উনি কি বোঝাচ্ছেন? দুই ভাইটা কিসের দুই ভাই? দুই ভাই যদি হতাম তাহলে আমার মানুষকে হত্যা করা হতো, আমাকে যুদ্ধ করে আমার মানুষকে গণহত্যা করা হতো। দুই ভাই তো ছিল না, এটি একটি পাকিস্তান সৃষ্টিটাই একটা অন্যায্য সৃষ্টি ছিল। সুতরাং এই অঞ্চলে মানুষকে দাবিয়ে রাখবার জন্য যাহা যাহা করবার দরকার সেটি করা হয়েছে, সেই ক্ষেত্রে দুই ভাইয়ের কোনো প্রশ্ন নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে সম্পদের হিসেব আমার সেটা এখনও দেওয়া হয়নি। আমার মানুষকে হত্যা করার জন্য যে তাদের যে দায়, সেই দায়ের কোনো স্বীকার এখন তার পর্যন্ত তারা করেনি এবং সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত নেই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যথার্থই বলেছেন যে পাকিস্তান যে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি সঠিক নয় এবং বাংলাদেশের মানুষও মনে করে সেটি যে সঠিক নয়। সুতরাং এই অবস্থাকে সামনে নিয়ে বা এটিকে ভিত্তি হিসাবে রেখে ৭১-এর প্রশ্নে পাকিস্তানের অবস্থা পরিষ্কার না করে এবং এটি মীমাংসা না করে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যেই মাত্রায় তারা নিয়ে যেতে চান সেটি যথার্থভাবে এগিয়ে যাবে বলে আমি মনে করছি না। কারণ হচ্ছে যে আমি যদিও আজকের কূটনীতি, বাণিজ্যের কূটনীতি, আজকের কূটনীতি, ভূরাজনীতি, কৌশলগত কূটনীতি, শত্রু আমার বন্ধু এমন কূটনীতিও এখানে হওয়ার সুযোগ আছে, কিন্তু পাকিস্তানের বিষয়টা ভিন্ন। এই পাকিস্তানের যে অন্যায় বা বাঙালি জাতির উপর তারা করেছে সেই প্রশ্নে তাদের স্পষ্ট অবস্থা যদি তারা তৈরি না করে তাহলে সেক্ষেত্রে এটি যথার্থ হবে না। আরেকটি কথা বলি, আপনি দেখুন 1974 সালে যখন বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয় তখন সেই স্বীকৃতির প্রাক্কালে ভুট্টো একটা কথা বলেছিলেন যে আমি এটিকে পছন্দ করছি না, বাংলাদেশের স্বীকৃতি দেওয়াটা স্পষ্ট তার এই স্বীকৃতির প্রাক্কালে বলা আছে। আমি এটিকে পছন্দ করছি না, কিন্তু বড় রাষ্ট্রগুলোর সুপারিশে এবং মুসলিম দেশগুলোর যারা তাদের বিরোধী নয়, তাদের বন্ধু, তাদের সম্মানার্থে অথবা তাদের উপদেশে আমরা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে আসলে যেটি স্পষ্টভাবে জানানো হয়েছে তারা পাকিস্তানের এই বক্তব্যের সাথে একমত। সেটিকে আপনি বলছেন সেটি আসলে সঠিক জবাব হয়েছে। এই জায়গাটাতে আমি আসবো আপনার কাছে আবারও। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, পাকিস্তানের এবং বাংলাদেশের এই সম্পর্ক আসলে ভালো হবে সেটি নিঃসন্দেহে আমরা সবাই চাই। খুব স্বাভাবিকভাবে একটি পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্মতও হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। জামায়াত ইসলামের প্রসঙ্গে যদি আমি আসি, জামায়াত ইসলামের সাথে পাকিস্তানের একটা দীর্ঘ সম্পর্কের সমীকরণ আছে এবং সেই সমীকরণটা নিয়ে বা সেই সম্পর্কটা নিয়ে অনেক রকমের সমালোচনা, আলোচনা সবকিছুই আছে। ৭১-এর এই অমীমাংসিত বিষয় নিয়ে যখন আপনাদের সাথে বৈঠক হয়েছে পাকিস্তানের, আপনাদেরকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে আপনারা আসলে 19৭১-এর এই বিষয়টি নিয়ে কি বলেছেন বা পাকিস্তানের কাছে আপনারা আসলে কোনো জবাব জানতে চেয়েছেন কিনা, আপনারা বলেছেন এটি দুদেশের সরকারের বিষয়। আপনারাও কি কোনো না কোনোভাবে তাহলে আবারও সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন? সেই পাকিস্তান প্রীতিটার যে সমালোচনা হচ্ছে সেটাই আবার টিকে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শ্রদ্ধেয় সহ আলোচক বৃন্দ, সঞ্চালক, জি আজকে আমি প্রথমে বলবো যে বাংলাদেশ আসলে আমাদের পররাষ্ট্র নীতিটা হচ্ছে সমতা, মর্যাদা, সমমর্যাদার ভিত্তিতে। আমরা বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই না। সুতরাং আজকের এই বাংলাদেশে যেই আমাদের বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, অর্থাৎ নতুন বাংলাদেশ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যে নতুন বাংলাদেশটা আমরা পেয়েছি, আমরা কিন্তু পাকিস্তানেরও বৈষম্যের শিকার হয়ে কিন্তু আমাদের এই জনতা কিন্তু এখানে যুদ্ধে নেমেছিল। সুতরাং আমি মনে করি তারা যে এখানে এসেছেন তাদের এখানে বিরাট নতুন রক্তের উপরে তারা এসেছেন, যে এখানে আরেকটি আন্দোলন হয়ে গেল। সেখানে খুব সফিস্টিকেট ওয়েতে তাদের আসা দরকার ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। এই দিক থেকে যেমন মনে করেন তাদের আমাদের হিসাব নিকাশের অর্থ তো সেটা টাকা পয়সা বেড়ে বেড়ে অনেক হয়েছে, সেটা হয়তো রাষ্ট্র টু রাষ্ট্র সেটাকে মিনিমাইজ কীভাবে করবে সেটা তারা কন্ট্যাক্ট করবে। কিন্তু গণহত্যার প্রশ্নে যেটা আমাদের উপরে এখানে তারা যে অপারেশনটা চালিয়েছিল, এই প্রশ্নে তাদেরকে কোনো শব্দ ছাড়াই তাদেরকে সরি বলতে হবে এবং এটার জন্য যদি বলে যে আজকে ১ লক্ষ বার আবার বলেন তাহলে সেটাই বলবে। এই দাবি কি জামায়াত ইসলামী রাখতে পেরেছে পাকিস্তানের সামনে? না, এটা তো আমি আগে বলছি যে এটা যখন সে কিন্তু রাষ্ট্রে সফর করছে, সুতরাং এখানে তিনি রাষ্ট্রীয়ভাবে সাক্ষাতের পরে বক্তব্য দিয়েছেন। আমি তো এই বক্তব্য এখন তো আপনাকে ইন্টারনালি বলছি না, আমি টকশোতে বলছি। সুতরাং আমি মনে করি
তারাই এই অপরাধের জন্য তাদের দুঃখ প্রকাশ করা উচিত এবং সেটি আটকে পড়া যে জনগোষ্ঠী এখানে আছে, যেহেতু বাংলাদেশের পপুলেশন এখানে অবাধ আমাদের এবং রোহিঙ্গারা এখানে এসে আমাদের একটা মানবিক জায়গা থেকে তারাও এখানে আছে, সুতরাং তাদের আটকে পড়াই জনগোষ্ঠীকে নেয়ার জন্য তাদের কার্যকর 3টি ইস্যু উদ্যোগ গ্রহণ করা উচিত। কিন্তু এখানে এসে যদি পুরাতন রক্তাক্ত জায়গায় যদি আবার ক্ষত তৈরি করে, আমি মনে করি এটা কখনো ঠিক নয়। এই জন্যেই পাকিস্তানকে এই ব্যাপারে তার বক্তব্য অত্যন্ত সতর্কতার সাথে এবং তাদের অতীত ইতিহাসের যে এখানে আমাদের মানুষের উপরে যে নির্যাতন, এখানে বিশেষ করে 25শে মার্চের যে কালো রাত্রি, সেই জায়গাগুলোকে তাদেরকে সামনে রেখেই কিন্তু বক্তব্য দিতে হবে। এবং আজকে যে বক্তব্য আমি পত্রিকায় পড়েছি, এই বক্তব্য অবশ্যই তাদেরকে প্রত্যাহার করা উচিত এবং তাদেরকে প্রথমে যেটা আমি বলছিলাম যে আসলে জামায়াত ইসলামের সাথে পাকিস্তানের যে সম্পর্কের সমীকরণ, সেটি নিয়ে অনেক রকমের সমালোচনা আছে এবং জামায়াত ইসলামের সাথে পাকিস্তানের এক ধরনের প্রীতি, এক ধরনের ভালো সুসম্পর্ক আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, সেই রকম একটা আলোচনা সমালোচনা আছে। একসময় বাংলাদেশটা একসময় কিন্তু পাকিস্তানে আমরা ছিলাম, কিন্তু 71 যুদ্ধ নিয়ে আসলে যে এই ধরনের অবদান বা এই ধরনের ঘটনাগুলো 71 পরবর্তী বাংলাদেশ অনেক সমালোচনা আছে, সেটা নিয়ে তো অনেক সমালোচনাও যেমনি আছে, তার উপরে বেস করে আমাদের উপরে জুলুম নির্যাতনের বিরাট ইতিহাসও কিন্তু সেখানেই আমার প্রশ্নটা ছিল। তাহলে আসলে সেই জায়গাটিতে সেই 71-এর প্রশ্নে যখন ছাড় দেওয়ার ইস্যু আসে, 71-এর প্রশ্নটি যখন বারবার সামনে আসছে অমীমাংসিত হিসাবে, সেই সময় যখন আপনারা উত্তর দিচ্ছেন সেটি আসলে দুদেশের সরকারের ইস্যু, সেটিকে আসলে কোনো না কোনোভাবে আপনারা দায়সারা এক ধরনের না, কোনো দায়সারা না। আমি আগেই বলছি যে আমি কিন্তু আপনাকে কোনো গোপন জায়গায় বসে বলছি না, আমি প্রকাশ্য দিবালোকে গোটা দুনিয়া মানুষ দেখছে, আমি সেখানেই বসে বলছি যে পাকিস্তান আজকে তার মাপ চাওয়ার প্রশ্নে, দুঃখ প্রকাশের প্রশ্নে তাকে অবশ্যই সরি বলতে হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশ জামাত ইসলামীকে এর সাথে মিলিয়ে যদি বলেন, তাহলে 195 জন যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়ার উদ্যোগ কিন্তু শেখ মুজিবে গ্রহণ করেছিল, এর দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। এখানে কিন্তু 33,000 মামলা হয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো জামাত নেতা ছিল না। এখানে কিন্তু যাদেরকে আজকে হত্যা করা হয়েছে, আজকে ব্রিটেনের আদালত, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটিএম আজহারুল ইসলামের রায়ের মধ্যে দিয়ে আমরা ওয়েট করছি, সেই রায় কিন্তু বেরিয়ে আসবে। সেটাকে মিসক্যারেজ অফ জাস্টিস বলেছে, জেনোসাইড অফ জাস্টিস বলেছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। আমরা আরেকটু বলি দিয়ে, আপনারা তো 2-3 মিনিটে আমাদের 71-কে মানে 2-3টা কথা দিয়ে শেষ করে দিতে চান, তাহলে আগে বলতে হবে। হ্যাঁ, সেটাই। এই জন্য 71, হ্যাঁ অবশ্যই, এই জন্য 71-এ বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার জন্য, রাজনৈতিক যেই যুদ্ধে অংশগ্রহণ না করার যেই বেদনা, এটা জামাত উপলব্ধি করে এবং এটার জন্য জামাত সরি বলতে তার কোনো দ্বিধা নেই এবং আমিও সেটা বলছি। কিন্তু আমাদেরকে যে ফৌজদারি অপরাধের সাথে মিলিয়ে যে গণহত্যা করা হয়েছে, নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, দেয়া হয়েছে, এটির আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং টাইম উইলসে এগুলো সব কিছুর বিচার হবে। নীলুফার চৌধুরী, মানে বিএনপির সাথেও আলোচনা হয়েছে, বিএনপির প্রধানের সাথে আজকে আলোচনা হয়েছে এবং আঞ্চলিক সহযোগিতার মধ্যে সার্ক সহ অন্যান্য বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে সম্পর্কের কথা আমরা বলছি বাংলাদেশ এবং পাকিস্তান, এবং বিশেষ করে যে অমীমাংসিত ইস্যুগুলো 71-কে ঘিরে আমরা আলোচনা করছি, কি মনে করছেন যে সেই সম্পর্কটা নির্বাচন কেন্দ্রিক আসলে এখন অন্য আরেক ধরনের আলোচনা সমালোচনা আছে, পাকিস্তান আসলে কতখানি প্রভাব ফেলছে নির্বাচনের আগে এখনকার এই পরিবর্তিত বাংলাদেশে, সেই সব কিছু মিলে কোন দিকে যাচ্ছে এই সম্পর্ক? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা সত্যি কথা যে এখন পর্যন্ত অমীমাংসিত আছে পাকিস্তান বাংলাদেশের যে সম্পর্কটা, এটা অনেক দিন পর্যন্ত, এতগুলো বছর পর্যন্ত অমীমাংসিত। এইখানে আমি মনে করি যে বাংলাদেশের যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথাটা বলেছিলেন যে পররাষ্ট্র বিষয়ে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, তো এই সকলের সঙ্গে বন্ধুত্ব হিসেবে আমার দৃষ্টিতে আমি ভারতকে, পাকিস্তানকে সমান দৃষ্টিতে দেখি। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আমি হিসাব করি, যখন যুদ্ধ নিয়ে কথা হয় তখন ভারত কিন্তু আমার নিকটে, পাকিস্তান আমার দূরে। পাকিস্তান আমি 30 লক্ষ বলবো না, আমার লক্ষ লক্ষ ভাই বোনদেরকে শহীদ করেছে, নিহত করেছে, হ্যাঁ খুন করেছে, এবং আমার মা বোনদের সম্ভ্রম হানি করেছে, ধর্ষণ করেছে, শ্লীলতাহানি করেছে। এই জায়গাটা, এটার কোনো ক্ষমা হয় না।
তারপরেও যদি ক্ষমা চান তারা, সেটা একটা নিরঙ্কুশ, এখানে কোনো শর্তহীন ক্ষমা, এখানে কোনো শর্ত দিয়ে ক্ষমা না, আলোচনা হয়েও গেছে এবং সেটা কিন্তু পরিষ্কার না, অস্পষ্ট। তো সেই অস্পষ্ট জিনিস এতদিন পর্যন্ত ধরে রেখে আমরা তাদেরকে এত খাতির যত্ন করব আর তারা ধরে রাখবে। আজকে যে কারণে ভারত আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দূরে হয়ে গেছে, ঠিক একই কারণে আমি যদি আগের হিসাব করি তাহলে কিন্তু পাকিস্তান আমার সঙ্গে যে আচরণ করেছে সেই আচরণে তার সাথে কিন্তু আমি আবার ভালো সম্পর্ক রাখার এখানে কোনো কারণ নাই। যে আজকে ভারত আসতে পারছে না দেখে যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আসবে, পাকিস্তানের এই আসবে, গায়ক আসবে, গায়িকা আসবে, সেই ভারতের মতো এক সময় ভারত যা করেছে, ওই যে বলেছে যে কি আসিফ নজরুল আইন উপদেষ্টা, যে 25-26 লক্ষ ভারতীয় এইখানে এসে কাজ করে, সেটারও যেমন প্রমাণ দিতে পারে নাই, সেটা আমি প্রমাণ চাই, আমিও বলেছি, বলি নাই তা না, কিন্তু অবশ্যই প্রমাণ সাপেক্ষ হলে ভালো হয়। ঠিক একই জায়গায় পাকিস্তান আজকে যে জায়গাটায় এসেছে, আমাদের কাছে সবাই সমান হিসেবে আসতে পারে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু একজনের গ্যাপে আরেকজন আসবে, সেটা আমরা একসময় ভারতের আন্ডারেও ছিলাম, আমরা পাকিস্তানের সাথেও ছিলাম, আন্ডারে মানে ভারতের সাথেও ছিলাম, আন্ডারে কারো ছিলাম না। তো সেই জায়গায় আমি বলতে চাই যে পাকিস্তান ক্লিয়ার করুক। জামাত ইসলামী যে কথাটা আমাদের সহ আলোচক বললেন, এখন সেইটা ওনার ক্ষেত্রে উনি আফটার 71, আমার ভুল না হলে উনি কি বললেন সেটার চেয়ে বরং যারা 71-এ যারা ছিলেন, যারা এই কাজগুলো করেছেন, যারা অনেক রকম, হ্যাঁ আমি যখন ফাঁসি হয় জামাতের, আমি তাদের পক্ষে ছিলাম, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার জন্য, কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তি পাবে বা অপরাধের জন্য ক্ষমা চাইবে, এটা কিন্তু এটার কোনো বিকল্প হতে পারে না, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বিকল্প হতে পারে না। আর বিএনপিকে নিয়ে যে কথা বলছেন, দলীয় বক্তব্য হওয়া উচিত, সেটি মনে করছেন আপনি? আমি অবশ্যই এটা মনে করছি, কারণ কি আফটার 71 আমি যদি বলি, কিন্তু তাদের তো নেচারটা একই, তাদের সূত্রের মধ্যে তো একই ফেলছে, তার মানে কারো জন্মটা কখন হলো সেটা বড় কথা না। তো আমি কোন জিনিসটা সাপোর্ট করি, লাইক আপনার জাতীয় সঙ্গীত বর্জিত হবে, এই কথাটা কিন্তু 24-এর পরে এই কথাটা আসছে, এটা কিন্তু ভীষণভাবে দুঃখজনক। তারপরে আবার এই কথাও আসছে যে ক্ষমা চাওয়াটা ভুল ছিল, বা এরকম এক ধরনের কথা আসছে জামাতের থেকে এই 24-এর পরে। তো এই ধরনের কথাগুলো যখন হয়, তখন 54 বছর আগের জিনিসগুলো কিন্তু আবারও দগদগে ঘা হিসেবে, আবারও কিন্তু যারা ওই সময়টা সাফার করেছে, আজকে যারা যুদ্ধ শিশু তারা কিন্তু এখনও বেঁচে আছে, তারা কিন্তু যতই যার মুখ দিয়েই বলুক না কেন, তারপরেও সে কিন্তু জানে তার আইডেন্টি ক্রাইসিসে সে ভুগছে, তার মা কিন্তু জানে সে আইডেন্টি ক্রাইসিসে ভুগছে। এটার কোনো সিমিলার হতে পারে না। পৃথিবী একদিকে, সমস্ত পৃথিবী একদিকে, সেই মাটা একদিকে, সেই সন্তানটা একদিকে। সো এই জায়গাটায় যদি নিরঙ্কুশভাবে ক্ষমা যদি না চাওয়া হয়, তাহলে আমি মনে করি না যে তাদের সঙ্গে খুব সিরিয়াস সম্পর্ক রাখার কোনো যুক্তিকতা আছে। কিন্তু যে ক্ষমা চাওয়ার কথা আপনি বললেন নীলুফার চৌধুরী মনি, সেটি আজকে আসলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন যে অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, কিন্তু ঠিক যখন আমরা দেখলাম কিছুদিন আগেই পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তিনি বলেছিলেন যে ভবিষ্যতের জন্য তারা আলোচনা চালিয়ে যাবেন। এই যে আসলে একজন বলছেন সমাধান হয়ে গেছেন, আরেকজন বলছেন আলোচনা চলবে, সেটির মধ্য দিয়ে আসলে আরেকটা প্রশ্ন তো মনে আসতেই পারে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তারা আসলেই মন থেকে চায় কি না। আলোচনা চালিয়ে যাবেন যখন বলেন, তখনই ওখানে ধোঁয়া, সুতরাং ওখানে আগুন। এই ঠিক এই জায়গাটাতেই আমার একটা বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, যেই সম্পর্ক নিয়ে আসলে আমরা আলোচনা করছি, কিংবা যেই ইস্যুগুলোর সমাধান কত দূর, সেই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। সেখানে আসলে যখন পাকিস্তানের তরফ থেকে কয়েক মাসের ব্যবধানে এক এক রকমের বক্তব্য আসে, সেই সময়টাতে তো আসলে মন থেকে আসলেই তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কিনা সেই প্রশ্নটা ওঠার সুযোগ এক ধরনের সামনে থাকে। সেটা একটু জানতে চাই, এক্ষেত্রে আসলে পাকিস্তানের এটি কি এক ধরনের পররাষ্ট্রের কৌশল? বাংলাদেশের পররাষ্ট্র কৌশল তাহলে কেমন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে একদম পরিষ্কারভাবে এটি বলতে চাই যে যদি কিন্তু ছাড়া পাকিস্তানকে, বাংলাদেশের মানুষকে যদি তার কাছে পেতে হয়, বাংলাদেশকে যদি তার বন্ধুত্বের জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে হয়, তাহলে পাকিস্তানকে তা ক্ষমা চাইতে হবে। এর রক্তাক্ত অধ্যায়ের প্রশ্নে তাদের একটা পরিষ্কার একটা অবস্থান নিতে হবে। দ্বিতীয় হচ্ছে তার আমার সম্পদের ফিরিয়ে দেওয়ার প্রশ্নটি মীমাংসা করতে হবে। এরপরে এই পুনরুদ্ধার প্রক্রিয়ার কাজটা শুরু হতে পারে। এর বাইরেও কি কূটনৈতিক সম্পর্ক থাকবে না? থাকবে তো অবশ্যই। কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত যে আচরণটি করছে, এটি হচ্ছে যে 5 আগস্টের পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে,
সেই পরিস্থিতিতে মনে করছে যে নেইবার কান্ট্রির সাথে আমাদের যে দাসত্বের সম্পর্ক ছিল সেই জায়গাটা যেহেতু আমরা এখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, সেজন্য শত্রু বলছি না, আমার বন্ধু হওয়ার একটা সুযোগ তৈরি হয়। সেই ক্ষেত্রে পাকিস্তান অতি আগ্রহী হয়ে এটি চেষ্টা করছে। তার আগ্রহের জায়গাটা আমি মানে অপছন্দ করছি না, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে প্রশ্নগুলোর মীমাংসা হওয়া দরকার, সেই প্রশ্নগুলোর মীমাংসা না করে বরং যেইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে, তাতে করে আমি মনে করছি যে বাংলাদেশের মানুষের হৃদয়টা আরও ক্ষতবিক্ষত হচ্ছে। এবং এই প্রশ্নে পাকিস্তানের উৎসাহের জায়গাটাকে আমরা পজিটিভলি দেখতে পাচ্ছি না। মনিয়াবা একটি কথা বলছেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। পররাষ্ট্রনীতির যে আমাদের বিদ্যমান এই নীতি বা রীতি যেটি আমরা অনুসরণ করছি বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করছে, আমি মনে করি যে এটি আসলে কোনো দেশের পররাষ্ট্রনীতির মৌলিক নীতি হতে পারে না। কারণ সকলের সাথে বন্ধুত্ব হওয়ার কোনো সুযোগ পৃথিবীর কোনো দেশের নাই। আপনার সকলের বন্ধুত্ব হবে আপনার স্বার্থের পক্ষে, আপনার সম্মানের পক্ষে, আপনার সার্বভৌমত্বের প্রশ্নে। যার সাথে সাম্যতা ন্যায্যতা তৈরি থাকে তার সাথে হবে, যার সাথে হবে না তার সাথে কিন্তু প্রতিবেশী দেশকে তো আসলে প্রয়োজন, প্রতিবেশী দেশকে আপনার প্রয়োজন। সেই জন্য আপনার যে ন্যায্য সম্মানের জায়গা, আপনার যে অধিকারের জায়গা, আপনার দাসত্ব জায়গা, তো আপনি প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। যে সম্পর্কটা শেখ হাসিনা 15 বছর করেছে সেই সম্পর্কটা আপনি চাইবেন না। প্রতিবেশী বদলানো যায় না, এমন যেমন ঠিক তেমনি এই প্রতিবেশীর সাথে আপনার যে মানসম্মত সম্পর্ক রক্ষা করার দরকার সেটি করতে হবে। এবং সেটি করার জন্য যে কাজটি গুরুত্বপূর্ণ ছিল, যেটি না হওয়ার কারণে আমরা যে দাসত্বের শৃঙ্খলে বন্দী হই, সেটি হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্য, অথবা জনগণের সম্মতিবিহীন সরকার যখন ক্ষমতা থাকে, অথবা আমরা ভূরাজনৈতিক কারণে যখন পিছিয়ে থাকি, নানা কারণে আমাদের এই অবস্থাটা তৈরি হয়। সেই ক্ষেত্রে আজকে পাকিস্তানের যে জায়গাটা তৈরি হয়েছে, আমরা পরিষ্কার এটি বলতে চাই যে পাকিস্তানকে এই প্রশ্নে একটা মীমাংসা পৌঁছাতে হবে। একই সাথে রেজাউল ভাই যে কথাগুলো বলবার চেষ্টা করেছেন ওনার দলের পক্ষ থেকে, আমি একটু সংযুক্ত করতে চাই। আমি একটা লাইনে শেষ করছি। পাকিস্তানের যে যুদ্ধ অপরাধের কথা, গণহত্যার কথা বলছেন, অন্য সব কিছু বাদ দিয়ে পাকিস্তানের সংসারের অংশ কিন্তু সেই সময় জামাত ইসলামী। সুতরাং এই প্রশ্নের পাকিস্তানের অবস্থান এবং জামাত ইসলামের অবস্থা একই। অন্য রাজনৈতিক দল হিসাবে ওনারা কী ভূমিকা নিয়েছেন সেই প্রশ্নটা আছেই, সেই বিতর্ক তো আছেই, কিন্তু ওই সরকারের অংশ ছিলেন তারা, সেই যুদ্ধকালীন এই সরকারের। সেই প্রশ্নে তাদের অবস্থা আর পাকিস্তানের অবস্থা কিন্তু আলাদা হওয়ার কথা না, কারণ পাকিস্তান সরকারই তো বাংলাদেশের সেই দায় জামায়াত ইসলাম নেবে কিনা সেটিও একটি প্রশ্ন আছে। জি, নীলুফার চৌধুরী মনি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতিতে তারা বলেছেন এই সফর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ 13 বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এই যে 13 বছর পর, কিংবা আমি যদি বলি 5ই অগস্টের পরবর্তী সময় হঠাৎ করে কি তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কে এক ধরনের নতুন পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছি, এবং সেটি কোনো না কোনোভাবে গিয়ে আবার ভারত এবং বাংলাদেশের দীর্ঘদিন আমরা যে ধরনের সম্পর্ক দেখেছি, বিশেষ করে আমাদের নির্বাচনে তারা যেভাবে প্রভাব রেখেছে, সেরকম প্রভাব সামনে আসন্ন কিনা? আমি আপনার কথার সাথে অনেকটাই একমত, কারণ এটা আমাদের জন্য ভালো কোনো সাইন না। কারণ ভারত যেটা করেছিল সেটাও ভালো সাইন ছিল না। আমাদের একদম ভেতরের আভ্যন্তরীণ সব কিছুতে হস্তক্ষেপ করেছিল। সব কিছুতে করতে করতে একটা দলকে সে একটা দেশ মনে করে ফেলেছিল। ঠিক এখনও আমার মনে হয় 5ই আগস্টের পরে যেটা প্রথমে হয়েছিল, প্রথমেই পাকিস্তানের কিছু গায়ক গায়িকা এসে গান টান গাইলো। আমার কথা অত দেখানোর মধ্যে এমন কোনো কৃতিত্ব নাই। তারপরে যে ক্রনোলজিক্যালি এই ঘটনাগুলো ঘটছে, সেখানে আমার মনে হয় যে আবারও আমরা একজনকে দেখানোর জন্য আরেকটা জিনিসকে আমরা শো করছি। এই শোয়িং রাজনীতি 55 একটা দেশ স্বাধীন হওয়ার 55 বছর পর শোয়িং রাজনীতি 54 বছর পর, আমার মনে হয় যে এটা ঠিক না। বাংলাদেশের এই সময় যে সমস্যাটা, পাকিস্তান এই মুহূর্তে একটা ভঙ্গুর রাষ্ট্র, আমি এটাই বলতে চাই। একটা ভঙ্গুর রাষ্ট্রের জন্য এত আমার আধিক্যতা দেখানোর কোনো কারণ নাই। সেকেন্ড থিং হলো, বাংলাদেশের এই মুহূর্তে সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা আমাদের অর্থনৈতিক সমস্যা। আমরা যখন অর্থনৈতিকভাবে চরমভাবে দৈন্য, পাকিস্তান কিন্তু খুব রিচ না, আমাদের চেয়েও রিচ না, আমাদের মতোই দৈন্য বা তার চেয়েও বেশি হতে পারে। তো তার চেয়ে অনেক খারাপ তাদের টাকার মান যদি আমি হিসাব করি। সেইখানে তাদের পিছনে না ঘুরে বরং যাদের টাকার মানটা ভালো, যারা আমাদের মতো টাকা ছাপিয়ে চলতে হয় না, তাদের সঙ্গে কাজ করলে বরং ভালো হবে। এইখানে এই রেশারেশিটা এনে আমার মনে হয় এটা
আমাদের দৈন্যতাই প্রকাশ করে, মনের দৈন্যতা। সেই সময় আমরা দেখেছি যে এনসিপি এবং জামায়াত ইসলামের সাথেও তো পাকিস্তানের আসলে মিটিং হয়েছে। তা এনসিপির নেতারা মনে করেন পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব রয়েছে এবং এই প্রভাব কাজে লাগিয়েই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। এটা তো আরো অনেক দেশের পারমাণবিক আছে, সেটাও আমরা কাজে লাগাতে পারি। সেখানে একটা ভঙ্গুর রাষ্ট্রের সাথে আমি সম্পর্ক রাখতে নিষেধ করছি না, কিন্তু আধিক্যতা দেখানোর মধ্যে নির্ভরশীলতা অতিরিক্ত একটা ভঙ্গুর রাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতা দেখানো মানে নিজেকে আরো আমি ব্যর্থ প্রমাণ করা, আর কিছুই না। কারণ আমার সব ক্ষেত্রে ওই পারমাণবিক আমার সাথে সাথেই লাগবে এমন আমার মনে হয় না যে খুব বেশি এটার খুব দরকার আছে। তার চেয়ে আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তি নিয়েই থাকি। আমার যেহেতু এটা নাই, আমাকে ওইখান থেকে আনতে আনতে আমার যে অবস্থাটা হবে, আমার পাশের দেশ আমাকে ততক্ষণে অনেক বড় ক্ষতি করে ফেলবে। সো এই জায়গাটায় স্বপন ভাই যেটা বললেন যে সকলের সঙ্গে বন্ধুত্বের সঙ্গে উনি দ্বিমত পোষণ করেছেন, আমি ওই জায়গায় বলতে চাই এই বন্ধুত্ব মানে স্বাভাবিক বন্ধুত্ব। কেউ যদি শত্রুতা করে তার সাথে ওপেন বন্ধুত্ব করার কোনো কারণ নাই। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, লাইক আপনার চায়নার সঙ্গে ভারতের একটা রেষারেষি আমরা দেখি, অরুণাচল নিয়ে, আরও অনেক অনেক কিছু নিয়ে, কিন্তু আবার অনেক অনেক কিছু নিয়ে কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্বও আমরা দেখি। তো এই যে এইটা কিছু কারণে বন্ধুত্ব, কিছু কারণে তার সাথে আপনার টানাপোড়ন একটা চলতেই পারে একটা দেশের সাথে আরেকটা দেশের, কিন্তু স্বাভাবিক যে বন্ধুত্বের কথাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, আমি তার সাথে একমত। প্রথমে একজন আমাকে উৎখাত করতে চাচ্ছে, একজন আমাকে মেরে ফেলতে চাচ্ছে, একজন আমার ক্ষতি করতে চাচ্ছে, আমিও যদি তেমনটাই ক্ষতি করতে চাই তাহলে তো এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে বেশিক্ষণ লাগে না। তো এই জায়গায় আমি বলতে চাই, লাইনটা শেষ করি, এই জায়গায় আমি বলতে চাই যে আমি বন্ধুত্বের একটা সংজ্ঞা একখানে, আবার কেউ যদি শত্রুতা করতে আসে সেটার জন্য আরেকটা সংজ্ঞা। অবশ্যই রাষ্ট্রের স্বার্থ আমরা সবার আগে চিন্তা করব। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, পাকিস্তানের অবস্থান এবং জামাতের অবস্থান ৭১-এর সময়টাতে একই ছিল, যে এই অভিযোগ করছিলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই আছে এবং এই আলোচনা একটা লম্বা আলোচনা। আপনি নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে সেই সময় যারা আসলে পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, বাংলাদেশের মানুষের বিপক্ষে কাজ করেছেন, তাদের পক্ষ থেকে আপনি ক্ষমা চাইছেন, কিন্তু দল হিসেবে আসলে ৫ই আগস্টের পর বা এই যে পরিবর্তিত বাংলাদেশে, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আপনারা কি মনে করছেন না যে আপনাদের সাথে পাকিস্তানের সম্পর্কটা আরো বেশি আসলে ভালো হচ্ছে দিন দিন? ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে আজকের আপনি পাকিস্তান ইস্যুতে যতটুকু আলোচনা করেছেন এই পর্যন্ত থাকলেই ভালো। এই জন্য কারণ এই গণহত্যার পরে যে ভারত আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, সেখানে এসে এই শিশু থেকে শুরু করে বৃদ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে এটার উপরে এত লম্বা আলোচনা আমি করতে চাই না। এই জন্য এই জন্য এগুলো শুনেন, আমি টকশোতে আমি টকশোতে এটা বলেছি অনেকবার। আমরা অনেক টকশোতে গিয়ে দেখি যে এরকম অনেক আলোচনা নিয়ে আসা হয় যেগুলো দিয়ে আসলে আওয়ামী লীগের যে পেশিবাদী কর্মকাণ্ড, এখানে দুর্নীতি, সন্ত্রাস, শেখ হাসিনার যে তকতকে রাজা তাজা রক্তের যেই হিস্ট্রি, এটাকে ঢেকে দেওয়ার জন্য আমাদেরকে 30 মিনিট অনেক কিছুর মধ্যে পেঁচিয়ে রাখা হয়। আমি আগে আপনাকে বলেছি যে 71 প্রশ্নে আমি আমার বক্তব্য দিয়েছি, কিন্তু আবারও যদি আপনি 71 নিয়ে আসেন তাহলে আমাকে 1 ঘন্টা সময় দিতে, আপনি দেবেন সেটা? দেবেন না। এই জন্য আমি বলি যে আজকের সমস্যা কিন্তু 71 নয়, আজকের সমস্যা হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, পাথর দিয়ে মানুষ মারা, এগুলো হচ্ছে আজকের সমস্যা। 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, লাশের উপরে নৃত্য হয়েছিল, সেটার যে বিস্ফোরণ হয়েছিল যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেটা নতুন প্রজন্মের বাংলাদেশের আজকের যে তকতকে তাজা রক্ত, সেটিকে আমাদের ওন করা উচিত। এই জন্য আমি মনে করি, আমি অবশ্যই বলছি যে পাকিস্তানকে যেমনি তার অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিত, ভারতকে অবশ্যই তার আমাদের এই দেশকে তারা করদ্রাজ্যে পরিণত করবার জন্য যে আয়োজনটা শেখ হাসিনাকে দিয়ে করেছিল সেটির জন্য করা উচিত। এবং আপনি দেখেন আজকে যিনি হত্যাকারী, যিনি ফ্যাসিস্ট, যিনি খুনি, তাকে আজকে তারা আশ্রয় দিয়েছে। সুতরাং আমি আপুর সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে ভারত যেরকম আমার সাথে অনেক প্রীতি জুড়িয়ে একটি দলের সাথে আমার রাষ্ট্রকে গিলে ফেলার একটা অপতৎপরতায় লিপ্ত হয়েছে, আবার পাকিস্তানও এখানে খুব বেশি এসে তারা আমাদেরকে নতুন কোনো ইতিহাসের দিকে না নেওয়ার জন্য এটাও আরেকটা কিছু কিনা আমরা সেটা জানতে চাই। বরং আমরা মনে করি সমমর্যাদার ভিত্তিতে যে বাংলাদেশ, সমমর্যাদার ভিত্তিতে যে বাংলাদেশ, এক্স্যাক্টলি, কারণ আমরা এখানে আমরা বাংলাদেশ এটা কিন্তু আমেরিকার মধ্য দিয়ে এখানে আমাদের নতুন অভ্যুত্থান হয়নি, ইন্ডিয়ার, পাকিস্তান কারো মধ্য দিয়ে হয়নি। আমাদের নতুন প্রজন্ম যে
এই অভ্যুত্থান, এই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এখানে আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা সকলেই মিলে আমাদের রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। যে এই তিনটি রাষ্ট্রের কথা বলছিলেন নীলোফার চৌধুরী মনি, ঢাকা, ইসলামাবাদ এবং চীনের কথা আপনি তুলেছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে পাকিস্তানের উৎসাহ আছে এবং তারা বলেছে তারা ত্রিপক্ষীয় মেকানিজম চায়। কিন্তু বাংলাদেশ আসলে ঠিক কতখানি ত্রিপক্ষীয় মেকানিজমের জন্য প্রস্তুত, সেটি আসলে একটা দীর্ঘ আলোচনার বিষয়। সেই জায়গাটিতেও আমি আসবো। আরও একটি বিরতির সময় হয়েছে। জিপিএ ইস্পাত মৃত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত মৃত রাজখান দেখছেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে, ত্রিদেশীয় মেকানিজম নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ বারবার বলার চেষ্টা করেছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকার আমলে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে, আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। যখন আসলে আমরা প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক চাইছি, ঠিক একই সময় বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরে যে অবস্থা চলছে সেটি আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে ইসির সামনে যেভাবে বিএনপি এবং এনসিপির হাতাহাতি ধস্তাধস্তি হয়েছে, সেটি আমাদের রাজনীতিতে কিংবা আমাদের সামনের নির্বাচনকে কতখানি প্রশ্নবিদ্ধ করার সুযোগ রেখে গেল? ধন্যবাদ। খুব সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশে এখন যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চাঁদাবাজির যে উৎসব বা কখনো কখনো হাদিয়াবাদিও বলে, যে হাদিয়াও নাকি নেওয়া হয় এখন, তো এইটা যেভাবে চলছে এবং এটা নিয়ন্ত্রণ করতে যেভাবে ব্যর্থতা আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে, একই সাথে আজকে নির্বাচন কমিশন স্মরণকালের ভেতরে সবচেয়ে একটা বৃহৎ সুন্দর উৎসবমুখর নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজকে কমিশনে যে ঘটনাটা ঘটলো কমিশনের সামনে, এর মধ্য দিয়ে এটি যে ওনাদের যে অন্তঃসার শূন্য এক ধরনের ভাব সেটি প্রকাশ হলো। এটা দিয়ে যে প্রমাণ হল যে বাংলাদেশে নির্বাচন করবার জন্য যে নির্বাচন কমিশনের শক্তিমত্তা, তাদের যে প্রস্তুতি, এদের যে বিশাল ঘাটতি নিয়ে তারা কাজ করছে, এটা একদম দৃঢ় স্পষ্ট হয়ে গেল। সীমানা নির্ধারণ নিয়ে 3 জন আবেদনকারীর মধ্যে সেখানে এইভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট হওয়ার মতো অবস্থা তৈরি হবে, এটা তো প্রত্যাশিত না। আমরা এটা বলতে চাইব যে নির্বাচন কমিশন যেসব প্রস্তুতি নেওয়ার কথা নির্বাচনের প্রশ্নে, সেই প্রস্তুতির ক্ষেত্রে প্রচুর ঘাটতি দেখা যাচ্ছে। এমন একটা অংশগ্রহণমূলক, সকলের প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচনটি হওয়ার কথা, সেটি নিয়ে আসলে মানুষ শঙ্কিত যে এই নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছে, সেই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবার ক্ষেত্রে, তার ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যে উৎসাহের জায়গাটা তৈরি হওয়ার দরকার, সেই জায়গাটা কিন্তু সেইভাবে উৎসাহের জায়গাটা তৈরি করতে পারছে না। এবং এটি 15.5 বছর ভোটাধিকার প্রয়োগ করতে না পারা মানুষগুলোর যেই দৌড়ে দৌড়ে ভোট কেন্দ্রে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। এইটা তৈরি না হওয়ার ক্ষেত্রে আজকে অন্তর্বর্তী সরকারের যে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে একটা বিশাল দুর্বলতা, একই সাথে তার যে প্রতিষ্ঠানগুলো যেগুলো নির্বাচনকে সুন্দর নির্বাচন করবে, সেই ক্ষেত্রে ব্যর্থতা। আপনি যে অভিযোগটা করেছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আমি একটা লাইন বলতে চাই, একটা লাইন শুধু পারমিট করবেন। আমাদের প্রধান উপদেষ্টা বলে নির্বাচন উৎসবে পরিণত হবে। নির্বাচন উৎসব কেন হবে? নির্বাচন তো ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে, উৎসব তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে কতখানি দায়িত্বশীলতার প্রশ্ন। উৎসব করতে চায় না, দায়িত্বশীলতা সকলে ভোটে অংশগ্রহণ করতে চায়। এই ধরনের ঘটনার পরে এনসিপি নেতারা আসলে নানানভাবে বক্তব্য দিয়েছেন। এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে, ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন, ইসির ভেতরে একজন শীর্ষ নেতা নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সুষ্ঠু ভোট সম্পন্ন করবে? জামায়াত ইসলামীও কি তাই মনে করে, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম? জি, আমরা প্রথম মনে করি যে আজকে আপনি যে টিআইবি রিপোর্টটা প্রকাশিত হয়েছে, এটা বাংলাদেশের একটা চিত্র কিন্তু এখানে তুলে উঠেছে। এখানে যে তৃণমূল পর্যায় পর্যন্ত হত্যা, রাহাজানি, দুর্নীতি, সন্ত্রাস এবং আগের যে দুর্নীতির রেটটা ছিল, এটা আরও বেশি এখন বাড়তি। অর্থাৎ এক কথায় বাংলাদেশের যেই ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা এক কথায় যেটাকে বলি, সেটি কিন্তু আসলে বাংলাদেশে নেই। এবং বাংলাদেশে এটি নেই কেন, আমি গতকালকে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ আসলে 15 বছর আমরা যারা ভোট দিতে পারিনি, এখন কিন্তু মানুষ ভোটের দিকে যাওয়ার কথা, সবার এক বাক্যে ভোট চাওয়ার কথা, কিন্তু সেটা তার উল্টোটা হয়েছে। 71% মানুষ কিন্তু এখনও আপনার ইনডিসিশনে আছে, যে অর্থাৎ তারা ডিসাইড করতে পারেনি, জরিপে এসছে। এরপরে হচ্ছে বাংলাদেশের একটা দল কর্তৃক যে অপরাধের চিত্র টিআইবি দিয়েছে, সেটার 92% এই বিপ্লব উত্তর বাংলাদেশে অপরাধ সংগঠিত হওয়ার ঘটনা আমরা দেখেছি। সুতরাং যেই সংস্কার কার্যক্রম, অর্থাৎ একটা স্বাধীন নির্বাচন কমিশনের জন্য যেই শক্তিশালী নির্বাচন কমিশন আমরা বলতে যেটাকে বুঝায়, সেটির যে আসলে পরীক্ষা দেয়া দরকার ছিল, কিন্তু সেই পরীক্ষাটা হয় নাই বাংলাদেশে। অবশ্যই সেই পরীক্ষা হচ্ছে এই নির্বাচন কমিশন একটা স্থানীয় নির্বাচন
করার মধ্য দিয়ে তাদের সেই সেই সক্ষমতা কি সক্ষমতা তাদের ছিল? অবশ্যই কেন থাকবে না কেন, যে সময় আমাদের হাতে আছে সেই সুযোগ ছিল। কারণ বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে হাজার হাজার টাকা দুর্নীতি করে ফ্যাসিবাদীরা কিন্তু পালিয়ে গেছে। সুতরাং আমাদের দাবি ছিল যে এরকম একটা নির্বাচনের মধ্যে দিয়ে তাদের সক্ষমতা প্রমাণ করা। এবং আজকের এই তাদের যে ভোটার লিস্ট, আমি আমার এলাকায় দেখেছি লক্ষ্মীপুরে, সেখানে ভোটার লিস্টের কোনো তারা হালনাগাদ যথার্থভাবে করতে পারেনি। এখনো সেই পুরাতন আপনি সেই ভুয়া ভোট অর্থাৎ যারা বিগত দিনে যে কবর থেকে এসে ভোট দিত তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং লেভেল প্লেইং এই ক্ষেত্রে লাস্ট নিনি সেটি হচ্ছে সংস্কার, বিচার এবং ইলেকশন। প্রথমেই যেন আমরা ইলেকশন চলে বিএনপির এমন অনেকে রয়েছে যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ, রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম, যেহেতু আজকে একটি ঘটনা ঘটছে সেই হিসেবে তিনি লিখেছেন। আবার তিনি এটিও লিখেছেন যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করতে চায়, আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালস বুঝুন। আপনারা বুঝতে পারছেন কি এখনো জনগণের পালস? দেখেন, এগুলো হলো গিয়া খুব বেশি বাড়াবাড়ি। এটা এত বেশি বাড়াবাড়ি, এই বাড়াবাড়িটার দরকার ছিল না। একজন নারীর সাথে কি আচরণ করতে হয় এইটা পর্যন্ত তাদের সংজ্ঞার মধ্যে নাই। ধাক্কা দেওয়া একজন নারীকে, রুমিন ফারহানা নিজে বলেছেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে ফেলে দেওয়ার টার্গেট নিয়ে। তো এই যে একটা নারীকে গায়ে হাত দিয়ে তারা ধাক্কা দিল, তারপরে তারা এই বড় বড় কথাগুলো কিভাবে বলে, এটা আমার হিসাব মিলে না। কারণ যত কিছুই হোক মুখে মুখে তর্ক করতে পারতো, সেখানে হাত দেওয়ার জন্য। আর ইসি ওইখানে বসে থেকে ইসি চিন্তাই করতে পারে না যে এখানে একটা হাত চালাচালি হয়ে যাবে। এখন এটা আগে আইডিয়াটা ছিল না, আইডিয়া হওয়ার পরে এখন কি করবে, ইসি যে পারবে না এটা আমি বিশ্বাস করি না। ইসি যদি তার সত্যিকার অর্থে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে এবং আইনের মাধ্যমে যদি থাকে, তাহলে আমি মনে করি অবশ্যই পারবে। এবং এই কাজগুলো আমরা চাই না যে দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটুক। এবং আমি হাসনাত আবদুল্লাহ যিনি এই কথাটা লিখেছেন, উনি কিন্তু ইতিমধ্যে আপনার ইউটিউবেও আমি তার শুনেছি যে শেখ হাসিনার মতো রুমিনকে বলেছে, শেখ হাসিনার মতো তাকেও পার করে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এই যে এই জঘন্যতর কথা, বাংলাদেশ কি তাদের নামে লিখিত দেওয়া হয়েছে? বাংলাদেশ কি তাদেরকে লিখিত দেওয়া হয়েছে যে তারা যা বলবে সবসময় সেটাই হবে? চৌধুরী মনি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রেজাউল করে এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 মৃত্যু রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।